নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছেন গোল্ডেন পিচ পুরী বা ব্লু ফ্ল্যাগ বিচের ভিডিও নিয়ে হাজির হয়েছি। না, এটা হলো আমার পুরীর দ্বিতীয় দিনের বা পার্ট 2 ভিডিও। পুরীর গোল্ডেন প্যালেস হোটেলের সম্মুখে যে বিচটি, সেটাই ব্লু ফ্ল্যাগ বিচের শংসাপত্র প্রাপ্ত। এই বিচটি গোল্ডেন প্যালেস হোটেলের তত্ত্বাবধানেই পরিচালিত। এই ব্লু ফ্ল্যাগ বিচটির বিশেষত্ব হলো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, যার নীলাভ জলরাশি, সমুদ্রের আর সোনালী বালুরাশির সঙ্গে আপনাদের পরিচয় করালাম। ভারতে এরকম আরও কয়েকটি ব্লু ফ্ল্যাগ বিচ আছে, তার মধ্যে পুরীর এই গোল্ডেন বিচ কিন্তু অন্যতম। এছাড়া গোয়াতে আছে, আন্দামানে আছে, গুজরাটে আছে, কেরালে আছে, অন্ধ্রতে আছে, কর্ণাটকে আছে, আরো কয়েক জায়গাতে আছে। এই গোল্ডেন বিচকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বললাম এই কারণেই, পুরো বিচের চারপাশে নানা রকমের গাছ, তাছাড়া ঝাউ গাছ দিয়ে সাজানো। বিচটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় যাকে বলে ওয়েল মেনটেন বিচ। আর এখানে কিন্তু অ্যালকোহল অ্যালাউ নেই, সিগারেট অ্যালাউ নেই, কোনো প্লাস্টিক, কোনো খাবার দাবার কোনো কিছুই কিন্তু অ্যালাউ নেই, এমনকি পেটও কিন্তু অ্যালাউ নেই। আর যেহেতু আমি গোল্ডেন প্যালেস হোটেলেই ছিলাম, তো আমি এভরি ডে মানে যে 3 দিনই ছিলাম, আমি 2 বার করে কিন্তু ভিজিট করেছি এই বিচে। নিরালায় শান্ত স্নিগ্ধ পরিবেশে যদি বন্ধু বান্ধব বা কোনো প্রিয়জনের সাথে সময় কাটাতে চান, তবে এই বিচে অবশ্যই একবার ভিজিট করার অনুরোধ রইল। করিডোরটাও কিন্তু অসাধারণ সুন্দর। আরো বলছি, এখানে বিচ ইনফরমেশন বোর্ডটা লাগানো আছে, আপনারা পুরো কোথায় ঘুরবেন কি ঘুরবেন সবটাই এখানে দেওয়া আছে। এই বিচে স্নানের পর শাওয়ার নেওয়ার জায়গা, এছাড়া লেডিস ও জেন্টস ওয়াশরুম, ক্যাফে, ফার্স্ট এড স্টেশন সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল। আকাশে দেখুন এখনো চাঁদ দেখা যাচ্ছে অল্প অল্প, কেন কি এখন বাজে ভোর 5:10-15 হয়েছে। আর বিচটা দেখুন সম্পূর্ণ ফাঁকা, কিন্তু সমুদ্র তার নিজের ছন্দে বয়ে চলেছে। সমস্ত চেয়ার ফাঁকা, 2-1 লোক দেখা যাচ্ছে, কেউ বিচে আছে, কেউ মর্নিং ওয়াক করছে। হ্যালো, গুড মর্নিং। দেখতে পাচ্ছ জাস্ট সকালটা হচ্ছে আস্তে আস্তে। আমি এর আগে 2-3 বার উঠেছি, উঠে দেখাচ্ছিলাম, কোনো লোকজন নেই। আস্তে আস্তে সকাল হচ্ছে, পুরো বিচ ফাঁকা। সামনে এখন পার্ক পুরো ফাঁকা, লোকজন কিচ্ছু নেই। একটু পরেই লোকের ভিড় হয়ে যাবে। এখন বাজে জাস্ট 5:30। আজকে আমরা 6টা থেকে 6:30টার মধ্যে বেরোবো মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো স্নান করতে যাচ্ছি, স্নান করে রেডি হয়ে আবার কথা বলছি। হ্যালো, শুভ সকাল। আজকে 1 এপ্রিল। এখানে উৎকল উৎসব হয়, আর আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমি বেরোচ্ছি জগন্নাথ দেবকে পুজো দেওয়ার উদ্দেশ্যে, মানে পুজো দেব, দর্শনও করব। তো কালকেও একবার সন্ধ্যাবেলা দর্শন করেছি, তো আজকে পুজো দিতে যাব। এখন পুরোহিত মশাই আসবেন, মানে পান্ডা, আর ছেলে স্নান করতে ঢুকেছেন, কর্তামশাই স্নানে যাবেন, তারপরে আমরা বেরোবো। তো পুজো দিয়ে আসি, তারপরে বাকি কোথায় যাই কি করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। মন্দিরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, সেহেতু মন্দিরের ভিডিও যে শেয়ার করতে পারবো না, সেটা আপনারা সবাই জানেন আশা করি। বাবা ছেলে যতক্ষণে স্নান করে ওরা রেডি হচ্ছে, ততক্ষণে কিন্তু আমি আবার ব্যালকনিতে চলে এসেছি। আসলে সমুদ্র দেখতে আমার এত ভালো লাগে না, মানে কি বলবো। আর দূরে দেখুন দেখা যাচ্ছে ছোট ছোট ডিঙি, নৌকা। এইগুলো হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, বললো এরা সব মাছ ধরতে বেরিয়েছে। তো আপনাদের আরও জুম করে দেখাচ্ছি, পর পর কিন্তু একই লাইনে এরা যাচ্ছে মাছ ধরতে। কোথায় কত দূর যাচ্ছে কিছুই জানি না, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আপনাদের কতটা দেখাতে পারছি বা বোঝাতে পারছি জানি না, তো আমি যতটা চেষ্টা করছি দেখুন জুম করে দেখাচ্ছি। একদম ছোট্ট ছোট্ট নৌকাগুলো সুন্দর যাচ্ছে। তো এইটা দেখতে দেখতেই ওরা রেডি হয়ে গেল, তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেলাম। পান্ডা এসে গেছেন, তার সঙ্গে মন্দিরে তো পুজো দেওয়া গিয়েই হয়ে গেল সঙ্গে সঙ্গে, আর খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু আমরা
আমরা সকাল 6টা থেকে 6:30টার মধ্যে গেছি। অ্যাকচুয়ালি 8টার সময় যে ভোগ লাগে তার আগে চেষ্টা করবেন মন্দিরের পুজো কমপ্লিট করতে, কেন 8টার সময় ভোগ লাগে তখন মন্দির বন্ধ থাকে আর তখন যে ভিড়টা হয়ে যায় না সেটা সামলানো ভীষণ অসুবিধা। তো আমাদের পান্ডা দারুণভাবে পুজো দিয়ে দিলেন। পুজো দেওয়ার পরে বাইরে একটু মোবাইলে কয়েকটা ছবি তুলে নিলাম, যেহেতু ছেলেকে সঙ্গে নিয়ে গেছি। আগের দিন তো আমরা দুজনে গেছিলাম। পুজো দিয়ে চলে এসেছি, ব্রেকফাস্ট করতে যাব, তিনি শুয়েই আছেন। ওট বলছি, হাফ প্যান্ট পরছে, হাফ জামা পরছে, সে যাচ্ছে না, তার বাবা রেডি হয়ে বারবার বলছে চল। আসলে ভোরবেলা ঘুম থেকে উঠেছে তো সেই জন্য এরকম রিল্যাক্স করছে, আর রিল্যাক্স করতেই এসছে। এরপরে আমরা চলে গেলাম সোজা ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে আজকে রয়েছে পাইনঅ্যাপেল জুস, অ্যাজ ইউজুয়াল কর্নফ্লেক্স যেরকম থাকে, আর ছিল গ্রেপস জুস, তারপরে ছিল পাপায়া, আর ছিল গ্রিন গ্রেপ, ওইটা কিন্তু রেড গ্রেপ জুস ছিল। তো এখানে ছিল এরকম আঙুর ফল, তো এরকম দু রকমের ফল সবসময়ই থাকে, কলাও হয়তো ছিল। আর আজকে বানিয়েছিল কিন্তু পোহা, মানে যেটা আমরা চিড়ের পোলাও বলি। এছাড়াও কিন্তু নানা রকমের আইটেম ছিল, উত্তাপাম ছিল, বড়া ছিল, সবই কিন্তু আজকে যেহেতু আমরা আর্লি মর্নিং, মানে যেহেতু পুজো দিয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম, ডোনাট সমস্ত কিছুই তো সবই কিন্তু প্লেটে ভর্তি ভর্তিই ছিল। চা কফিও যেরকম অ্যাজ ইউজুয়াল থাকা সেরকমই কিন্তু রয়েছে, যে যেমন ইচ্ছে নিয়ে নিতে পারে। তারপরে এখানে পুরি রয়েছে, গরম গরম একদম সবজি, তারপরে দই রয়েছে, দু রকমের চিনি, যেটা আগের দিনও বলেছি এটা সেকেন্ড ডের ব্রেকফাস্ট মেনু। বললাম যে আগের দিনই যে এক এক দিন এক এক রকমের হয়, সবই ধোয়া ওঠা, যেহেতু আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে রয়েছে দেখুন ইডলি একদম ভর্তি, কেন তখনও খুব একটা লোকজন আসেনি, তখন 8:30 9টা হবে। তারপরে ছিল সাম্বার, আর যেরকম চাটনি থাকে সেরকম চাটনি, তারপরে বয়েলড এগ, ডোনাট, সমস্ত কিছুই কিন্তু আপনাদের সঙ্গে আজকেও আমি সেকেন্ড ডের ব্রেকফাস্টটা শেয়ার করে নিলাম। মাফিনও কিন্তু ছিল। তো সমস্ত কিছু দেখানোর পরে আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। দেখুন উত্তাপাম, বড়া, পোহা, চাটনি, বয়েলড ভেজিটেবল, মাফিন, ডোনাট, সমস্ত কিছুই কিন্তু নিয়েছি, ফ্রেশ ফ্রুটস, আর নিয়েছি পাইনঅ্যাপেল জুস। তো এইগুলো নিয়ে মানে হেভি ব্রেকফাস্টটা করছি, কেন কি আমরা ব্রেকফাস্ট খেয়ে আজকে আমরা চলে যাব কোনারক। তো সেই জন্য ব্রেকফাস্টটা হেভি করে নিলাম, কেন রাস্তায় কি খাবো না খাবো, কখন ফিরবো। আর আমরা রাত্রেবেলা অবশ্যই আমরা মন্দিরের মহাপ্রসাদ সেইটা পান্ডা দিয়ে যাবেন আমাদের। তো সেই জন্য আমরা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব। লাঞ্চ কোথায় করব তার ঠিক নেই, সেই জন্য আমরা হেভি করে ব্রেকফাস্টটা খেয়ে নিলাম। আর এই যে দেখুন ছেলে আর ওর বাবা দুজনে ব্রেকফাস্ট খাচ্ছে। আমি দু রকমের জুসই নিয়েছিলাম, গ্রেপ জুসটাও নিয়েছিলাম আর পাইনঅ্যাপেল জুসটাও নিয়েছিলাম। আর ছেলে অবশ্যই নিয়েছিল এগ পোচ। তারপরে আমরা রুমে আসলাম, রুমে হাউসকিপিংয়ের লোক ওরা আসলো, ওরা এসে ওরা ক্লিন করে যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো ওরা ক্লিন করছে, আমরা একটু বসে রয়েছি, তো আমি একটুখানি ওদের ভিডিও করে নিলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এভরি ডে কিন্তু সমস্ত কিছু ক্লিন করেছে, প্রত্যেকটা জিনিস ওরা চেঞ্জ করে দিয়েছে। তো যাই হোক, ওরা এবার ক্লিন করে নিলে তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। আর হাউসকিপিংয়ের এদের কাজও যেমন নিট অ্যান্ড ক্লিন, তেমন কিন্তু এদের বিহেভিয়ারও ভীষণ ভালো। তো যাই হোক, ওরা যতক্ষণে কাজ করছে আমি একবার একটু সমুদ্র দেখতে যাচ্ছি, একবার একটু বসছি, একবার ওদের ভিডিও করছি, মানে এইসব করছি। বাবা ছেলে ওরা তো মোবাইলেই আছে, ওরা মনে হয় ব্যালকনিতে রয়েছে, এরা রুম ক্লিন করছে বলে। তারপরে দেখুন ওরা খুব সুন্দর একদম টান টান করে সমস্ত কিছু চাদর টাদর চেঞ্জ করে সমস্ত পাতিয়ে দিল। তারপরে ওরা ফ্রেশ যতই পাতাক, আমি কিন্তু যে বেডশিট নিয়ে যাই সেটা অবশ্যই পাতাই, না হলে কিন্তু আমার ঠিক হয় না। তো ওরা এটা করে দিয়ে গেল। তারপরে এরা দেখুন যতগুলো আয়না, ফার্নিচার সমস্ত কিন্তু কলিন দিয়ে বা জল দিয়ে, জানি না কি দিয়ে ওরা মুছলো। তারপরে কিন্তু আমরা ছেলে এখন যাচ্ছে একটু ওয়াশরুমে, তারপরে আমরা বেরিয়ে যাব দরজা লক করে। আমরা সারাদিনের নামে আজকে ঘুরবো, কেন আমরা জাস্ট গেছি 3 দিনের জন্য। তো দেখুন ছেলে বাবা এখন বেরিয়ে আসছে, আমি আগেই বেরিয়ে এসেছিলাম।
তারপরে আমরা চলে যাব প্রথমে কোনারক, তারপরে জানি না কোনারক হয়ে আর কোনো জায়গা যেতে পারবো কি না। আর চন্দ্রভাগা তো অবশ্যই যাই, তো সেটাও মনে হয় এবার হবে কি না, কেন অনেকটাই দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে আমাদের বেরোতে বেরোতে। প্রচণ্ড রোদ, কিন্তু কি করা যাবে, 2-3 দিনের জন্য এসছি। হাজব্যান্ড গাড়ি বার করছে আর আমি না একবার আপনাদেরকে এই হোটেলের সামনেটা থেকে, লনটার থেকে আপনাদের হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি। দারুণ তো লাগেই। আর একদম দেখুন, এই হোটেলের লন থেকে সমুদ্রটা দেখতে যা লাগে না, মানে জাস্ট অসাধারণ। এইটাই হলো পার্কিংয়ের জায়গা, এছাড়া পেছনেও পার্কিংয়ের জায়গা আছে, আগেও বলেছি। সুন্দর গাছ দিয়ে সাজানো, আর দেখুন আমার গাড়ি রেডি আছে। এইবার আমরা বেরিয়ে যাচ্ছি। গন্তব্য হলো কোনারক সান টেম্পল। চলো আমরা এখন গাড়িতে বসে গেছি, এবার যাই। এই যে পেছনে ছেলে বসে গেছে, এই যে আমাদের ক্যাপ্টেন রেডি। গাড়ির ভিতরে যে আওয়াজটা পেলেন না, একদম ফুল ব্লাস্টে এসিটা চালু করা রয়েছে, কেন কি অসহ্য রোদ উঠেছে। আর আমরা এখন দেখুন হোটেলের মেন গেট থেকে বেরিয়ে সোজা চলে যাব কোনারকের উদ্দেশ্যে। তো মেরিন ড্রাইভ ধরে যাব। তো দেখুন এখান থেকে কোনারক 32 কিলোমিটার্স, NH 316। তারপরে আমরা মেরিন ড্রাইভের রাস্তা ধরবো। তো এখন মেরিন ড্রাইভের রাস্তায় উঠে গেলাম কোনারক যাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে খুব সুন্দর একটা নদী পার করলাম। নদীটার নাম আমি জানি না, আপনারা কেউ যদি জানেন অবশ্যই জানাবেন। আর জঙ্গল তো চারিপাশে আছে। এখান থেকেও কিন্তু আবার রাইট টার্ন নিয়ে এরপরের রাস্তাটা একদম মেরিন ড্রাইভ, আর ঝা চকচকে রাস্তা, আর রাস্তার দুপাশে একদম ঘন অরণ্য যাকে বলে, আর মাঝখান থেকে দুর্দান্ত রাস্তা। দেখুন মানে লং ড্রাইভ কাকে বলে, এরকম রাস্তায় লং ড্রাইভে যেতে যে কি ভালো লাগে। আমার তো দারুণ লাগেই, আমার মতন আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমরা এইভাবে চলছি, চলতে চলতে আমরা এসে যাব একদম একটা স্পটে। এখান থেকে কিন্তু বোটিংয়ের সুন্দর ব্যবস্থা আছে, আর দূরে দেখুন সমুদ্র কত সুন্দর দেখা যাচ্ছে। স্পটটাও কিন্তু খুব সুন্দর, অনেকেই গাড়ি দাঁড় করিয়েছেন যারা প্রাইভেট কারে এসছেন। তারপরে এই স্পটটা একটু ঘুরেও আপনারা দেখতে পারেন। আর এর একটু আগিয়ে গেলেই কিন্তু আমরা এসে পৌঁছে যাব একদম চন্দ্রভাগাতে। চন্দ্রভাগাতে যদিও আমরা এখন নামবো না, আগে আমরা সোজা চলে যাচ্ছি কোনারক, কেন কি আমরা এবার দুপুরের পরে বেরিয়েছি। সাধারণত আমি কোনারক সকালে বেরোই, এবার কতক্ষণ কোনারক খোলা থাকে আমি জানতাম না, সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে, যাওয়ার পরে জানলাম। আর এই চন্দ্রভাগাকে সাইডে রেখে লেফট হ্যান্ড নিয়ে নিলাম আমরা, লেফট হ্যান্ডের রাস্তাটা। এইটা হলো কোনারকের রাস্তা। চন্দ্রভাগা থেকে কোনারক যেতে জাস্ট 2 কিলোমিটার। আর এই রাস্তাটা না ওয়ান ওয়ে ছিল, এখন এটা দুর্দান্ত করে দিয়েছে, 6 লেনের রাস্তা, অসাধারণ, ঝা চকচকে, দুপাশে লাইট, জঙ্গলের মধ্যে। আর এত দারুণ রাস্তা করেছে, মানে আমি চিন্তাই করতে পারছি না যে চন্দ্রভাগা থেকে কোনারকের রাস্তাটা এত সুন্দর। দেখুন কথা বলতে বলতে আমরা কিন্তু কোনারকে এসেই গেলাম। এরপর আমরা পার্কিংয়ে গাড়ি রাখার জন্য এন্ট্রি নিচ্ছি। তো প্রথমে টিকিট করে নিলাম, এবার আমাদের এন্ট্রি টিকিট দিয়ে দিল। আমরা এবার গাড়িটা পার্ক করে রেখে তারপরে আমরা কোনারক টেম্পলে যাব। 2019-এ এসছি, 2022-এ এসছি, কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। লাইট অ্যান্ড সাউন্ড হয় আর 7টা পর্যন্ত খোলা থাকে, আমি জানতাম না। যদিও আমরা অতক্ষণ থাকবো না, মেরিন ড্রাইভ দিয়ে ব্যাক করতে হবে বলে। তো এই সিজনেই হয়তো 7টা পর্যন্ত খোলা থাকে, শীতকালে কতক্ষণ খোলা থাকে জানি না। পার্কিং জোনটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, কত গাড়ি দেখুন। আর আমাদের গাড়িটা বেশ সামনেই রাখতে পারলাম। তারপরে আমরা গাড়ি থেকে বেরিয়ে আর একবার আপনাদের পুরো পার্কিং জোনটা দেখিয়ে দিচ্ছি। আমরা এন্ট্রি তো নিলাম, দেখলেন। আর এইটা হলো এক্সিটের রাস্তা। এই যে দেখুন সমস্ত গাড়ি এক এক করে এই এক্সিট দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড এবার আস্তে আস্তে এখান থেকে ভেতরের দিকে যাচ্ছে। এই কোনারক টেম্পলের এদিকে কিন্তু সমস্ত পে ওয়াশরুম আছে। চলুন কোনারক এসেই গেছি। তো হেরিটেজ টেম্পল, সান টেম্পল যাকে বলে, দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে কোনারক টেম্পল। তো আমরা আস্তে আস্তে আগিয়ে যাই, ছেলে আর ছেলের বাবা দুজনে আগিয়ে গেছে। তো চলুন ভেতরে এন্ট্রি নিই টিকিট করে, তারপরে
যেহেতু সূর্যদেব এখন মন্দিরের পেছনে চলে গেছে, তো এই জন্য মন্দিরটা এরকম ধূসর মতন লাগছে। তো আমরা আরও এগিয়ে যাব। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয় কিনা আমি ঠিক জানি না, এইটা তো পুরো ফাঁকা দেখতে পাচ্ছি। আর এই দুপুরবেলা কেই বা আসবে আমাদের মতন পাবলিক ছাড়া। তো যাই হোক, ভেতরটা তো খুবই সুন্দর, চারিপাশে গাছ, ফুলের গাছ, তাছাড়া পাতাবাহারি গাছ, মানে সবুজে অত রোদ উঠেছে, কষ্টই হচ্ছে না। এবার মূল মন্দিরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। টিকিট কাটাটা পরে দেখাচ্ছি। ঢুকেই কিন্তু ছেলে বললো এখানে একটা ছবি তুলে নাও, তো আমাদের হাজব্যান্ড ওয়াইফের ছবি তুলে দিল। আর এই যে এগিয়ে গিয়ে লেফট হ্যান্ড সাইডেই আছে কিন্তু টিকিট কাউন্টার। তো হাজব্যান্ড আগিয়ে গেছে এখানে টিকিট করার জন্য। আর আজকে কিন্তু রোদ গরম হলেও প্রচুর ভিড় রয়েছে, কেন উৎকল উৎসব ছুটি রয়েছে। আর এই যে দেখুন, এখানে লাইট অ্যান্ড সাউন্ড যে হয় সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখানে এইটা হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। তো এই টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট কাটার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে গেছেন। তারপরে টিকিট কাটা হয়ে গেলে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো আমি আগে যাচ্ছি, ছেলে আর ছেলের বাবা পেছনে রয়েছে। আর আমি বললাম যে আমার ছেলেকেই ভিডিওটা করতে। তো আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখুন, এখানে টিকিটটাকে দিয়ে তারপরে আমাদের এন্ট্রি হলো। তো আমরা টিকিটটাকে এখানে দেখিয়ে তারপরে আমরা এন্ট্রি নিলাম। তো ঢুকেই আবার দাঁড়িয়ে গেলাম। যেখানে যেখানে বলছে আমি দাঁড়িয়ে যাচ্ছি। আমার কাছে মোবাইল নেই, কেন এই পাহাড়ের মধ্যে মানে ওই উঁচু উঁচু সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো আর এইটা দেখুন পুরো ম্যাপটা, কোথায় সান টেম্পল, কোথায় ছায়াদেবী টেম্পল। আর এইটা হলো কোনারকের পুরো হিস্ট্রিটা কিন্তু এখানে লেখা আছে। আপনারা কিন্তু চাইলে এটা পজ করে পড়ে নিতে পারেন। এছাড়া একটা কিন্তু এখানে ছোট্ট করে 15-17 মিনিটের মুভিও কিন্তু দেখানো হয়। তো যাই হোক, দেখুন এই সিঁড়ি বাবা, মানে বুঝতে পারছি বয়স হচ্ছে, একটা করে সিঁড়ি বাইতে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। এরপরে যদি আমার কাছে মোবাইল হাতে থাকে তো পুরো এটার থেকে উল্টে পড়বো। এই জন্য ছেলেকেই দায়িত্বটা দিয়ে দিলাম। ওই কিন্তু এই কোনারক টেম্পলের পুরো ভিডিওটা করেছে, যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি ভিডিও করলে না এগুলো দেখতেও পারবো না। এইগুলো না আমার দেখতে ভীষণ ভালো লাগে। দূর থেকে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু সামনে থেকে দেখলে না মানে কত কারুকার্য যে করেছে মানুষের লাইফস্টাইল নিয়ে, কাছে এসে দেখলে তবে বোঝা যায়। গান বাজনা, নিত্য দিনের দিন যাপন, শৈশব, কৈশোর, বার্ধক্য, মধ্যবয়স্ক সমস্ত জীবনযাপনের চালচিত্র এখানে কিন্তু তুলে ধরা আছে। 3 রকমের স্টোন দিয়ে কিন্তু বা পাথর দিয়ে তৈরি করা আছে এই কোনারক টেম্পল। আর দেখুন অপূর্ব সুন্দরের কারুকার্য শোভা, যতবারই আসি কোনো সময় বিরক্তি লাগে না। তো এরপরে আমি আস্তে আস্তে নামছি। উঠানামা করতেই তো মানে অবস্থা বেরিয়ে যাচ্ছে, ব্যান্ড বেরিয়ে যাচ্ছে। এই যে 7টা ঘোড়া ছিল তার মধ্যে একটা ঘোড়ারই অস্তিত্ব আছে, সমস্ত ঘোড়া ভেঙে গেছে। আর কিছু কিছু জায়গায় যেই থেমে যাচ্ছি তো একটা করে স্টিল ছবি হাজব্যান্ড বা ছেলে তুলেই নিচ্ছে। আর এখানে দেখুন 12টা 24টা চাকা আছে আর 7টা ঘোড়া টানছিল। মনে হচ্ছিল যে সূর্যদেব রথে করে আসছেন। এইভাবেই কিন্তু মন্দিরটা তৈরি করা হয়েছিল। আর চাকাগুলো কিন্তু আবার এখন নতুন করে তৈরি করা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে। আর অনেক কিছুই ভেঙে ভেঙে আছে, সেগুলো সবই কিন্তু দর্শনীয়। এখানে এসে যতটা মানে ভালো লাগে সেটা মুখে বলে কিন্তু অতটা প্রকাশ করা যায় না। এখানে 7টা ঘোড়া মানে 7 দিনকে মেনশন করছে, 12টা চাকা মানে 12-24টা চাকা মানে 24 ঘন্টা বা এক দিনকে বোঝাচ্ছে। আর আরও এরকম নানা তথ্য এখানে আসলে, এখানে গাইড নিলে আপনারা জেনে যাবেন। আর চারপাশটা এত সুন্দর, লন গার্ডেন সুন্দর করা, আপনার এই চারপাশটা ঘুরতেও কিন্তু দারুণ লাগবে। আর এই যে সূর্য মন্দিরটা রেনোভেশনের কাজ চলছে, এর উল্টো দিকেই কিন্তু সূর্য মন্দিরের সামনেই রয়েছে ছায়াদেবী টেম্পল। ছায়াদেবী কে? ছায়াদেবী হলো সূর্যদেবের ওয়াইফ। এই তো আবার ছেলে ভিডিও করছিল, তো মা আমাকে জিজ্ঞেস করলো, মা ছায়াদেবী টেম্পল মানে? অ্যাকচুয়ালি আমার মায়ের নাম তো ছায়া রানী সাহা ছিল। তো আমার ওর দিদার নামটা মনে পড়াতে আমি বললাম ছায়াদেবী হলেন সূর্যদেবের ওয়াইফ। ছায়া অ্যান্ড সন্ধ্যা দুজন ওয়াইফ। এই যে এবার আমরা চলে আসলাম ছায়াদেবী টেম্পলে। এই যে দেখুন এখানে ছায়াদেবীর মূর্তি। আর এইখানে কত কারুকার্য করা, তার মধ্যে একজন গাইড বললেন দেখুন এখানে যেমন দেখাচ্ছে বাবা ছেলে সম্পর্ক, বাবা ছেলেকে শিক্ষা প্রদান করছেন বা গুরু শিষ্যের
শাশুড়ির সম্পর্ক। আবার দেখাচ্ছে বলছে বৌমা শাশুড়ির মারামারি, মানে তখনকার দিনেও ঝগড়া চলোচলি হতো, সেই সব দেখতে দেখতেই পুরো মন্দিরটা কিন্তু আমার টহল দেওয়া হয়ে গেল বা ঘুরে নেওয়া হয়ে গেল। একটা হেরিটেজ টেম্পল, আর আমি যতবারই আসি আমার কোনো সময় খারাপ লাগে না, মানে দুর্দান্ত লাগে। আবারও নিয়ে গেলে আবারও হয়তো আসবো। কিন্তু 99.9% বাঙালি হয়তো পুরী ভ্রমণের সঙ্গে কোনারক ভ্রমণ করে নেয় না, তারা জানেনও যে কোনারক সান টেম্পল কোথায় অবস্থিত। কিন্তু আমি সবাইকে বলার জন্য বলছি যে এই সূর্য মন্দির কোথায় অবস্থিত বা এই তাৎপর্যই বা কি। প্রসিদ্ধ কারুকার্য করা ও রহস্যে ভরা কোনারক সূর্য মন্দির হলো উড়িষ্যা রাজ্যের কোনারক শহরের মৈত্রী বনে অবস্থিত। এই কোনারক শব্দের কিন্তু দুটো অর্থ রয়েছে, কোন মানে কোনা আর অর্ক মানে সূর্য। এই স্থানে সূর্যের প্রথম কিরণ তির্যকভাবে এসে পড়ে, যার মধ্যে সূর্যের তাপ সব থেকে বেশি থাকে। সূর্যদেবকে উৎসর্গ করে এই স্থানে এই মন্দিরটি নির্মিত হয়েছিল, সেই জন্য এই মন্দিরটির নাম কিন্তু কোনারক সূর্য মন্দির। এই সূর্য মন্দির নির্মাণ কার্যের পিছনে কিন্তু অনেক গল্পগাথা প্রচলিত আছে, এই নিয়ে একটা মুভিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন অবশ্যই। আর এখানে 1200 শ্রমিক দিয়ে 12 বছর ধরে মন্দিরটা কিন্তু তৈরি করা হয়েছিল। তো সুন্দর ঘুরতে ঘুরতে মোটামুটি কোনারক টেম্পলটা আমার সম্পূর্ণ ঘুরে নেওয়া হয়ে গেল। আর কিছু ছবি দিয়ে আমি এইবারের মতন কোনারক দর্শন শেষ করব। তো তার আগে আমি এত বছর কোনারক দর্শন করেছি, কিন্তু আমি কোনো সময় নবগ্রহ মন্দির কিন্তু যাইনি। এইবার কিন্তু আমি নবগ্রহ মন্দির দেখলাম, সেখানেও দর্শন করলাম। চলুন এইবার আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করাবো। তার আগে আরও একবার ঘুরছি, আর এই চত্বরে না আমার ছবি তুলতে, যে কোনো জায়গাতেই তো আমার ছবি তুলতে ভালো লাগে, তো এখানে এই চাকার পাশে ছবি তোলা যে আমার কত আছে তার তো ইয়াত্তা নেই। আবারও দেখুন দাঁড়িয়ে গেলাম ছবি তুলতে, তারপরে ছেলের সঙ্গে, তারপরে হাঁটতে হাঁটতে নানা রকমের ছবি ভিডিও সমস্ত করতে করতে কোনারকটা খুব সুন্দরভাবে দর্শন করে দেখুন চলে আসলাম নবগ্রহ মন্দিরে। আমরা জানি যে আমাদের চারপাশে যে 9টা গ্রহ আছে, সেই নবগ্রহ মন্দিরই কিন্তু এটা। এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এই যে নবগ্রহ মন্দির আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম বোর্ডটা, এখানে আপনারা চাইলে পুজো দিতে পারেন। আমি শুধু প্রণামই করলাম, কেন কি হাজব্যান্ড বলছে অন্ধকার হয়ে যাচ্ছে, আর কিন্তু চন্দ্রভাগা হবে না। আলটিমেটলি চন্দ্রভাগা তো আমরা নামলামই না। তো নবগ্রহ মন্দির দর্শন করে প্রণাম করে এইবার আমরা কোনারক থেকে বেরিয়ে যাব। তো দেখুন অনেকেই পুজো টুজো দিচ্ছে, আর এখানে জানি না এখানে কেমন পুজো হয়, তো আমি দিলাম না। তো যাই হোক, আর একবার আপনাদের সঙ্গে নবগ্রহ মন্দিরটা দর্শন করালাম। আমিও যদিও এবার ফার্স্ট টাইম দর্শন করলাম, এর আগে আমি জানতামই না যে কোনারক মন্দিরের ভেতরে এরকম নবগ্রহ মন্দির আছে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এইভাবেই আমি কোনারক দর্শনটা এইবারের মতন শেষ করছি। সাধারণত আমি সকালের দিকেই ভুবনেশ্বরের কোনারক মন্দির দেখতে আসি পুরীর, কিন্তু এইবারই ফার্স্ট টাইম আমি আসলাম বিকেলে। তো এখন 5:30 বাজতে যাচ্ছে। নবগ্রহ মন্দির দর্শন করে আমি কোনারক দর্শন সম্পন্ন করলাম। তো চলো এখানেই শেষ। এরপর যেখান থেকে বেরোচ্ছি এইখানে দেখুন কত দোকানিরা পসরা সাজিয়ে বসেছে, রথের চাকা, মন্দির, জগন্নাথের মন্দির, জগন্নাথের মূর্তি। এই যে কালো রঙের যেটা, হ্যাঁ 1850 কিসের আছে? গ্রেনাইট না। আর মোটামুটি ছোটগুলোর দাম কিরম স্টার্ট? 100 আছে, 150 আছে, 200 আছে। আর বাইরে বেরিয়ে তো মানে দোকানের মেলা যাকে বলে, মানে কত যে পসার সাজানো দোকান, দোকানে যে কি নেই সেটা বলার। ব্যাগ থেকে সমস্ত পাথরের জিনিস থেকে সামুদ্রিক সমস্ত ঝিনুকের জিনিস থাকতে যাবতীয় জিনিস কিন্তু রয়েছে। তারপরে আমরা চলে আসলাম ডাব খাওয়ার জন্য। আমরা সাধারণত কোনারকের ডাব খাই না, মানে খাওয়া হয় না। এখান থেকে আমরা চলে যাই চন্দ্রভাগাতে, চন্দ্রভাগাতেই কিন্তু আমরা ডাব খাই। তো ওদিকে ওরা ডাব দেখছে, আর আমি তো কী কাজ করব, আমি তো দোকানগুলো দেখছি, দোকানে সাজানো জিনিস দেখছি, কিন্তু কিছুই কিনবো না। প্রথম কথা, কিনতে গেলে পয়সা, টাকা পয়সা লাগবে, তারপরে সেগুলো ক্যারি করা, মানে এবার আমার লাগেজ যা হয়েছিল, এরপর আর কিছু কিনলে আমার হাজব্যান্ড হয়তো আমাকে গাড়ির থেকে নামিয়ে লাগেজ নিয়ে চলে আসতো। কিন্তু দেখতে তো ভালোই লাগে, মানে ফ্রি অফ কস্ট। তো যাই হোক, আর কত যে ডাবের দোকান রয়েছে। তারপরে আমরা এখানে চলে আসলাম ডাব খাওয়ার জন্য। এখানে যখন ডাব খাওয়ালো তখনই বুঝলাম যে
5:30 বেজে গেছে, আর চন্দ্রভাগাতে যাবে না, কেন মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতে অন্ধকার হয়ে যাবে। তো এখানেই ডাবটা খেয়ে নেওয়া হোক। তো প্রথমেই ডাব কাটা হলো, তারপরে প্রথমে আমি তো এদিকে চারপাশে দোকান ঘুরছি, তখন ছেলে আমার হাতে ডাব ধরিয়ে দিল। তো ডাবটায় প্রচুর জল ছিল, মানে খেয়ে শেষ করতে পারছিলাম না। কিন্তু হাজব্যান্ড একটা কীরকম ডাব নিয়েছে, ছোটো মতন, জানি না, সেটা বললো জল নেই, আবারও খেলো, আর আমি তো খেয়ে শেষই করতে পারছি না। তারপরে এটা সে স্ট্র দিয়ে খেলো না, এমনি এক চুমুকেই শেষ করে দিল। তারপরে পরে আবার ভালো দেখে একটু বড় সাইজের ডাব বললো জলওয়ালা ডাব দিতে, সেই জলওয়ালা ডাব তারপরে নিল। এদিকে আমার খাওয়া হয়ে গেল, ওর বাবার খাওয়া হয়ে গেল, ছেলে তখনও দাঁড়িয়ে রয়েছে। তারপরে ছেলে নিজেই পছন্দ করলো কোনটা খাবে, অনেকেই গরমের মধ্যে কিন্তু চাও খাচ্ছে। তারপরে ছেলে পছন্দ করে দেখিয়ে দেবে, তারপরে সেই ওর পছন্দ অনুযায়ী ডাবটা দিল, ওর ডাবটাও ভালো। তো আমরা এখানে দাঁড়িয়ে ডাব খেলাম। তো ছেলে আবার বলছে গায়ে পড়ছে কিনা, তো বললো না, এইসব করতে করতে, আর আমি তো ডাব খেয়ে কতক্ষণে ওরা ডাব খাবে ততক্ষণ আমি দোকানগুলো দেখবো। দোকানে যে কত জিনিস, কিন্তু আমি একা একা কিনতেও পারি না, আর কিনে যে নিয়ে আসবো সেগুলো দেওয়াটাও একটা অনেক ঝামেলার। তো এই করে আমার ডাবটা জলটা শেষ করলাম অনেক কষ্টে। এরপরে যে ছেলে কি জানি না, কিছু একটা ডাবওয়ালার সাথে কথা হচ্ছে, ও হাসছে। তারপরে ছেলে দেখিয়ে দিল যে ও কোন ডাবটা খাবে, আর আমি দেখুন আবার চলে এসেছি দোকানের এত ব্যাগ ট্যাগ সমস্ত দেখছি, আর কত জিনিস যে রয়েছে তার কোনো ইয়াত্তা নেই। অনেকে জিনিস কিনছে, আর এই যে এইগুলো টেবিল ম্যাট আমার কর্তামশাই বললো, কিন্তু আমি বললাম না, পরে কালো কালো হয়ে যাবে, নেওয়ার দরকার নেই। তার টুপি একবার নিয়েছিলাম, সেটাও কিন্তু রয়েছে। তারপরে এই হাঁটতে হাঁটতে সমস্ত দোকান দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি। হায়দ্রাবাদ যাবে, খরচা বেড়ে যাবে, এত অপশান পাবে না খাওয়া দাওয়ার, সেই জন্য সে ঘুরতে বেরিয়েও মন খারাপ। দেখো, তাকাও একটু, এই যে আমার চারপাশে চারিদিকে দুধারে দোকান, দুধারেই দোকান। যারা ফার্স্ট টাইম কোনারক আসবেন বা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তারা অবশ্যই একবার ভিজিট করবেন এই অর্কক্ষেত্র। এখানে কিন্তু মুভিটা দেখানো হয় ইন্ডিয়ান অয়েলের তত্ত্বাবধানে। তো যাই হোক, এই সমস্ত দেখতে দেখতে আমরা কিন্তু এবার সান টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি। 17 মিনিটের মুভি, তাছাড়া ভেতরে কিন্তু ফুল এসি আর মিউজিয়ামও রয়েছে, সবটাই আপনারা দেখতে পারেন সুন্দর ঘুরে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এই ভেতরে হাঁটতেও কিন্তু দারুণ লাগছে। তো নানা রকমের এইসব দেখতে দেখতে একটু ঘুরলাম। আর অর্কক্ষেত্রতে আমরা যাইনি, আমরা মানে 5-6 বারের ওপরে মুভিটাও দেখেছি আর এই মিউজিয়ামও ঘুরেছি, কিন্তু এইবার আর গেলাম না। আর তারপরে সমস্ত বাইরের থেকেই এই সমস্ত দর্শন করতে করতে আমরা কিন্তু এবার কোনারক থেকে বেরিয়ে আসবো। তো কোনারক থেকে তো বেরিয়ে এসছি, কিন্তু কোনারকের ভেতরে যে ছবিগুলো তুলেছি সেইগুলো তো একবার আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়, এইগুলো তো অবশ্যই থাকবে। আর তাছাড়া আমার যে ইউটিউবে ভিডিওটা দিচ্ছি সেটা কিন্তু আপনাদের যেরকম দেখাচ্ছি সেরকম আমার নিজের জন্যও সম্পূর্ণ তুলে রাখা। তো এরকম আমরা সবাই মিলে ছবিটা তুললাম, 3 জনে তুললাম, 2 জনে তুললাম, হাজব্যান্ডের সঙ্গে তুললাম, ছেলের সঙ্গে তুললাম, একা তুললাম। মানে ছবি তুলতে তো আমি ভীষণই ভালোবাসি। তারপরে মন্দিরের ছবি তুললাম, তারপরে দেখুন আমি আমার ছেলের ছবি তুললাম। তারপরে এটা আমরা প্রথমেই তুলেছিলাম যখন মন্দিরে এন্ট্রি নিচ্ছিলাম। তারপরে দেখুন ফুল গাছে ভর্তি হয়ে ফুটে আছে। আমি বললাম দাঁড়াও এখানে ফুলের সঙ্গে একটু ছবি তুলে নিই। তারপরে কিছু ছবি যেমন ছেলে তুলে দিল, আবার কিছু ছবি ওর বাবাও তুললো, আর আমিও ওদের ছবি তুলে দিলাম। এইভাবেই অনেক ছবি তোলা পর্ব চলছে। এরপরে আবার ছেলে হঠাৎ করে আমার একটা ছবি তুলে দিল একা দাঁড়িয়ে। তো এইভাবে হাঁটা চলার মধ্যে যেখানে যেখানে আমি হাঁপিয়ে যাচ্ছি দাঁড়াচ্ছি সেখানেই কিন্তু ছবি তুলছে। আর এই যে দেখুন সম্পূর্ণ কোনারক টেম্পলটা, এর উপরে ছিল 52 টনের একটা ম্যাগনেট। আর এই যে হাতির সামনেও আমিও দাঁড়িয়ে গেলাম, এত সুন্দর সমস্ত জিনিস রয়েছে না, মানে সব কিছু। আর এই চাকার সামনে তো সেই 5 বছর বয়স থেকে আছে, এরকম অনেক ছবি আছে। তারপরে হাতির সামনে দুজনেও একটু বললাম দাঁড়িয়ে যাই। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে তো উনি সেলফি তুলে নিল। তারপরে এই যে এখানে তো মন্দিরের ওপরে উঠেছিলাম, এটা ছেলে তুলে দিয়েছে। তারপরে এখানেও ঘুরতে ঘুরতে আবার হাঁপিয়ে গেছি, একটু বসে পড়লাম, তো এখানে ওর বাবা আবার তুলে দিল। এইভাবে প্রচুর ছবি তুলতে তুলতে আমরা কিন্তু কোনারক থেকে বেরিয়ে আসলাম। এবার অলরেডি চলে এসেছি চন্দ্রভাগা, কিন্তু চন্দ্রভাগাতে আমার গাড়ি আর দাঁড়ালো না, কেন অন্ধকার হয়ে যাবে। তো বাইরের থেকে যতটা আপনাদের সঙ্গে পারলাম শেয়ার করলাম। এইবারের মতন আমার চন্দ্রভাগা দেখা হলো না। আর এই যে সেই নদীটা, এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে। বললাম একটু নামি, কিন্তু যেই নামার কথা বললাম কর্তামশাই গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। আর এখানে তখন বোটিং বন্ধও হয়ে গেছিলো হয়তো।
তো যাই হোক, গাড়ির থেকেই যতটুকু পারলাম। এইখানটার ভিউটা কিন্তু খুবই সুন্দর, অনেকেই গাড়ি দাঁড় করিয়ে এখানে হয়তো বোটিংয়ের জন্য দাঁড়ায়। তো যদি আপনারা আসেন তাড়াতাড়ি আসবেন, তারপরে এখানে ছবিও তুলতে পারেন। তারপরে সন্ধ্যেবেলা ছেলের একটু খিদে পেলো বলে ওই গোল্ডেন প্যালেসের সামনেই কিন্তু একটা ক্যাফে আছে, ওখান থেকে এই সমস্ত ছেলে আর আমি দুজনে খেলাম। ছেলের বাবা কিন্তু হোটেলের রুমে চলে গেছে, তারপরে আমি চলে আসলাম সোজা বিচে। ছেলে একটুখানি আসলো, তারপরে ছেলে চলে গেল, আর তারপরে আমি বিচে অনেকক্ষণ ধরে বসে রইলাম। একা একা বসলেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর হোটেলটাও দেখুন, রাতের হোটেলটা, মানে গোল্ডেন প্যালেস হোটেলটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর ঘন্টাখানেক বসে আমি হোটেলের রুমে চলে গেলাম। ভাবলাম যে পান্ডা আসবেন প্রসাদ নিয়ে, ওনার সাথে একটু কথা বলবো, মন্দির সম্বন্ধে, মন্দিরের ভেতরে কিছু কথা বলেছিল সেইগুলো জানতে চাইবো। ফোন নাম্বার হয়তো আমার হাজব্যান্ডের কাছে আছে। তো এই দেখুন, কথা বলতে বলতে রুমে ঢুকে গেছি। আর এই যে জগন্নাথের প্রসাদ, মহাপ্রসাদ যেটা বলে, এই জগন্নাথের প্রসাদটা, এটা আমরা ভোগ যেটা দিয়েছি সেইটা, মানে শুকনো ভোগ যেটা। আর এই যে কলা পাতা রয়েছে, তারপরে পান্ডা যে আমাদের প্রসাদ দিয়েছে আমরা যেটা রাতে খাবো, সেই প্রসাদ কিন্তু এসে গেছে। আমি মালপোয়া বেশি করে দিতে বলেছি, আর যেটা রসমালাই, এই দুটো জিনিস কিন্তু আমার দারুণ লাগে। তো প্রচুর মালপোয়া দিয়েছে, আমি 2 দিন ধরে মালপোয়া খেয়ে শেষ করতে পারিনি, তারপরে মালপোয়া নিয়েও এসেছিলাম। এরপরে দেখুন, আমি যে মহাপ্রসাদ ওরা এত সুন্দর প্যাকেট করে এনেছে সেটা আপনাদের খুলে দেখাচ্ছি। তো এই যে ডাল, সবজি, মানে একটা ছোলার তরকারি, তারপরে নিচে রয়েছে 3 রকমের ভাত, পোলাও সমস্ত মেশানো। আর এই যে এটা হলো রসমালাই, এটা খেতে আমার যে কি দারুণ লাগে। আর মালপোয়াটা তো মানে পুরো বলেছি ঘিয়ে ভাজা মালপোয়া যেটা, সেটাই দেবেন, মানে অপূর্ব। এমনি তো প্রসাদ বলতেই অমৃত। তো যাই হোক, এইবার আমাদের প্রসাদ খাওয়ার পালা। তো এক এক করে প্রসাদগুলো সমস্ত নামিয়ে আগে দেখে নিচ্ছি। আর প্রসাদ, জগন্নাথের প্রসাদ কিন্তু অবশ্যই মাটিতে বসে খেতে হয়, সেটা আপনি হোটেলেই থাকুন আর মন্দিরেই খান, অবশ্যই মাটিতে বসে কলা পাতা করে খাবেন। আর আমরাও তাই করলাম। এবার প্রসাদগুলো সমস্ত বার করে আপনাদের সমস্ত দর্শন করিয়ে দিচ্ছি, কেন কি বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আমি সমস্ত প্রসাদগুলো আপনাদের দর্শন করানোর পরে কিন্তু আমরা এবার খাবো। ছেলেও হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ফ্রেশ হয়ে গেছে। আমিও এবার সমস্ত প্রসাদ এবার মাটিতে নামিয়ে হোটেলের রুমের মাটিতে বসেই কিন্তু আমরা খাবো। তার আগে কলা পাতাগুলো একটু ধুয়ে নেব, কলা পাতা ধুয়ে তারপরে আমরা প্রসাদ এবার নিচে নামিয়ে নেব, নিচে নামিয়ে খাবো। তার আগে আরও একবার আপনাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম। দিয়েছে 2 রকমের পোলাও, একটা সাদা ভাত দিতে বলেছি, সাদা অন্ন যেটা সেটা, আর ডাল, 2 রকমের সবজি, মালপোয়া আর রসমালাই। তো এই মানে এই প্রসাদই মানে খেয়ে 3 জন আর শেষ করা যায় না। তো দেখুন, মাটিতে আমরা অলরেডি বসে গেছি, পাতা টাতা ধুয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমরা প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে ভিডিওটা আজকের মতন আমি পার্ট 2 এর ভিডিওটা শেষ করছি। আবার আমি 2 এপ্রিলও যে আমরা পুরীতে ছিলাম, সেখানে আমি সারা দিন কি করলাম। 2 এপ্রিল আমরা একটা দারুণ ভিলেজে গেছিলাম, সেটাও পরের ভিডিওতে আসবে। তো এরপরে আমি প্রসাদ নিয়ে দেখুন এবার প্রসাদ খাওয়া শুরু করলাম। আমার এই ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্তই। জগন্নাথের মন্দির দিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রসে বসে বাঙালিয়ারা। নমস্কার, ধন্যবাদ।